আমি আশা করেছিলাম আর কিছু না হোক, খলিল অন্তত কিছু ইংরেজি বলে আমাদেরকে মুগ্ধ করবে। খলিলের ইংরেজি এখনো কিন্তু অন্তত বলার ক্ষেত্রে আমি দেখলাম যে এটা রয়ে গেছে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে যারা ও লেভেল এ লেভেল পড়ে এই পর্যায়ের ইংরেজি কিন্তু খলিল সাহেবের মানে অন্তত বলার ক্ষেত্রে এর বেশি দক্ষতা কিন্তু সে অর্জন করতে পারেনি। এই কাজটা আমার কাছে না অত্যন্ত কুৎসিত একটা কাজ মনে হচ্ছে। এবং আমরা যারা সংসপ্তক নাটক দেখেছি, ছিল না আমাদের ফেরদৌসী মজুমদারের কপালে কয়েন পুড়িয়ে দাগ বসিয়ে দেওয়া হয়েছিল না? এই হুমায়ুন কবিরকে মনে হচ্ছে এই খলিলের কপালের উপর একটা দাগ বসিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সাথে তারেক রহমানের সরকার কিংবা চীনের সাথে কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, এটা কেবল একটা মরীচিকার বিষয়। আর খলিল যেটা করছেন এটা আসলে বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়ার জন্য করছেন, এবং অনেক জায়গায় তারা কিছু বুঝতেও পারছেন না। চুক্তি করার আগে সুবিধা চাইতে হয় না চুক্তি করে ফেলে সুবিধা চাইতে হয়? চুক্তি করে ফেলে সুবিধা চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা দিবে না তো। পররাষ্ট্রনীতি এখন আর স্বাধীনভাবে কিছুই নেই। এখন যেটা আছে সেটা হলো যে চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের মানুষের, সেটা আমাদেরকে বহন করে বেড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নীরবে রাশিয়া সফর করেছেন। আমার মনে হচ্ছে এই রাশিয়ান সফরটা খলিলের জন্য একটা খারাপ পরিণতি বয়ে আনবে। এই বিষয়ে কিছু আলোচনা করি। সবার আগে দেখি সফরকালে কি কি আলোচনা হয়েছে। আলোচনার প্রধান বিষয়গুলো ছিল খলিল যেটা প্রকাশ করেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা হলো যে রাশিয়াতে তারা জনশক্তি রপ্তানি করতে চায়, তারেক রহমানের সরকার ব্রিক্সের মেম্বার হতে চায়, এসসিওর মেম্বার হতে চায়। এসসিও হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ওখানে একটা ইউরেশিয়ান ইকোনমিক কমিশন আছে, রাশিয়া এবং প্রাক্তন সোভিয়েত কিছু প্রজাতন্ত্র মিলে একটা ইকোনমিক জোন। তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়। তারপরে রাশিয়াতে গার্মেন্টস বিক্রি করতে চায়, এবং অনেক কষ্টে সৃষ্টে সত্যিকার অর্থে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু সেইটা কোনো রকম কষ্টে সৃষ্টে আমাদের ফরেন মিনিস্ট্রি যে কাগজ প্রকাশ করেছে সেখানে তারা লিখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। এর এগেনস্টে আমরা রাশিয়ার ফরেন মিনিস্ট্রিতে তারা এই খলিল সাহেব এবং রাশিয়ার যে ফরেন মিনিস্টার সার্গেই লাভরভ, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন। সেইখানে লাভরভ সাহেবের স্পিচটা আমি পড়লাম। আমাদের এখনো একটা দুঃখের জিনিস কি, ফরেন মিনিস্ট্রির ছেলে মেয়েরা শুনে রাখো, এই লাভরভ সাহেবের স্পিচটা যেটা রাশিয়ান ফরেন মিনিস্ট্রি প্রকাশ করেছে, রাশিয়াতে তো ইংরেজি ভাষা ওইভাবে অত রিলিভেন্ট না, তারা রাশিয়ান ভাষাতেই সবকিছু করে, কিন্তু এত সুন্দর গোছানো ইংরেজিতে লাভরভ সাহেবের বক্তৃতাটা বের হয়েছে, ওটা পড়তে ইচ্ছে করে। আর আমাদের ফরেন মিনিস্ট্রির কাগজগুলো রয়ে গেছে সেকালে প্রচুর ইংরেজি ভুল, এবং এইখান থেকে আমাদের কোনো মুক্তি নেই। আমাদের ইংরেজি কখনোই ভালো ছিল না, কিন্তু সাম্প্রতিককালে ফরেন মিনিস্ট্রির কাগজপত্রের ইংরেজিরও কিন্তু অনেক মান কমে গেছে, এবং কাগজপত্র লেখার ক্ষেত্রে সেই পাকিস্তানিরা যা শিখিয়ে দিয়ে গেছে ওইভাবে কাগজগুলো প্রকাশ করা হয়। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ছেলেমেয়েরা যদি একটু পড়াশোনা করে, ভাষা শেখে, ইংরেজি ভাষাটা অন্তত শেখে, বাংলা ভাষাটা শেখে, তাহলেও কিন্তু চাকরি বাকরির একটু মান উন্নত হয় আর কি, কিন্তু কেউ আসলে শিখতে চায় না। খলিল আর রাশিয়ার প্রধানমন্ত্রী দুইজন, আমরা যেটা জানলাম যে ওনারা 40 বছর আগে ইউএনএতে একসাথে কাজ করেছেন, তারা সেটা রিকল করেছেন একজন আরেকজনকে, লাভরভ সাহেব আর এই আমাদের খলিল সাহেব। ভালো কথা। কন্ট্রাস্টটা দেখুন, রাশিয়ার যে রাষ্ট্রমন্ত্রী, উনি রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং সময়ে অনেক দিন ধরে আমরা কিন্তু ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে দেখছি, এবং জটিল কূটনৈতিক পরিস্থিতিতে আমি বলবো যে বর্তমান বিশ্বে সবচেয়ে এন্ডিউরিং, অর্থাৎ সবচেয়ে কঠিন সময়ে টিকে থাকতে পারা, সাকসেসফুলি দায়িত্ব পালন করতে পারা, এই পররাষ্ট্রমন্ত্রীগুলোর মধ্যে সবচেয়ে 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 চ্যালেঞ্জিং কাজ হলো কিন্তু এই সার্গেই লাভরভ সাহেবের, যেটা তিনি সাকসেসফুলি করছেন। আপনি লাভরভ সাহেবের ইংরেজি আপনারা ইংরেজি তো আসলে আমরা কেউই বুঝি না, মানে ওই যে মার্কিনী টান কিংবা ব্রিটিশ টানে ইংরেজি আমাদের কিছু বলতে পারা ওটা না, উনি ওনার অ্যাকসেন্টেই বলেন, কিন্তু উনি ইংরেজি ভাষায় যেভাবে আর্গুমেন্ট করতে পারেন, এটা আমরা কিন্তু এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদেরও করতে আমি অন্তত দেখি না পাবলিকলি যে যোগ্যতাই লাভরভ সাহেব দেখিয়েছেন। কেন এতগুলো কথা বলছি জানেন? এই 40 বছর আগে খলিল সাহেব আর লাভরভ সাহেব একসাথে জাতিসংঘে কাজ করেছেন। লাভরভ সাহেব জাতিসংঘে কাজ করে
একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে ফিরে তার দেশের অত্যন্ত কঠিন কাজটা করছেন, দেশকে সার্ভিস দিচ্ছে। খলিল জাতিসংঘে গেছে, সেইখানে সে যা শিখলো না শিখলো সেখান থেকে সে স্কেপ করে ইউএন সিস্টেমে চলে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রজার খলিল হিসাবে পরিচিত হয়েছে। পরবর্তীতে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করার জন্য এই খলিল ফিরে এসেছে। ল্যাভরভ সাহেব যেখানে উনি জাতিসংঘে কাজ করে এমন ইনডেপথ ইংরেজি লেকচার দেওয়া শিখেছেন, ইংরেজিতে কথা বলা শিখেছেন, যেটা দিয়ে উনি বিশ্বের যে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী বলুন বা যে কোনো চ্যালেঞ্জিং ফোরামে উনি ইংরেজিতে বক্তৃতা দিতে পারেন। খলিল সাহেবকে আমি দেখলাম, যেটা আমি আশা করেছিলাম আর কিছু না হোক, খলিল অন্তত কিছু ইংরেজি বলে আমাদেরকে মুগ্ধ করবে। খলিলের ইংরেজি এখনো কিন্তু অন্তত বলার ক্ষেত্রে আমি দেখলাম যে এটা রয়ে গেছে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলে যারা ও লেভেল এ লেভেল পড়ে, এই পর্যায়ের ইংরেজি কিন্তু খলিল সাহেবের মানে অন্তত বলার ক্ষেত্রে এর বেশি দক্ষতা কিন্তু সে অর্জন করতে পারে নাই। কেন পারে না জানেন? আসলে খলিল যেই ধরনের এজেন্ডা তার জীবনের, তার একটা এজেন্ডা ছিল, আমি অনেকবার বলেছি, পররাষ্ট্রমন্ত্রী হওয়া। খুবই দুঃখজনক পরিস্থিতিতে সে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হলো, দেশটাকে ইউনুসের সাথে ভাগ বাটোয়ারা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাছে বন্ধক রেখে খলিল পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। আবার এই খলিল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরেও সে যেখানেই যাচ্ছে তারেক রহমান সাহেবের উপদেশটা কিন্তু সাথে যাচ্ছে। এই কাজটা আমার কাছে না অত্যন্ত কুৎসিত একটা কাজ মনে হচ্ছে। এবং আমরা যারা সংসপ্তক নাটক দেখেছি, ছিল না আমাদের ফেরদৌসী মজুমদারের কপালে কয়েন পুড়িয়ে দাগ বসিয়ে দেওয়া হয়েছিল না, এই হুমায়ুন কবিরকে মনে হচ্ছে এই খলিলের কপালের উপর একটা দাগ বসিয়ে দেওয়া হয়েছে। যদিও খলিল এবং এই হুমায়ুন কবির এদেরকে পাবলিকলি অন্তত হাসি খুশি দেখা যায়। আর ওই যে জাতিসংঘে তো আমরা দেখলাম যে এই হুমায়ুন কবির খলিলের হাত যেভাবে অশ্লীলভাবে তুলে ধরেছিল, ওটা খুবই একটা অশ্লীল অঙ্গভঙ্গি ছিল। খলিল রাশিয়াতে গিয়ে যা যা বলেছেন করেছেন, এগুলোর আসলে ওই রূপপুর পারমাণবিক প্রকল্পের আলাপ আলোচনাগুলো ছাড়া বাকিগুলাতে খুব বেশি সুবিধা হবে না। এর কারণ অনেক আছে। কারণ হলো যে খলিল নিজেই এগুলা করবে না। খলিল জানে, খলিল রাশিয়াতে গেছে, পুরনো একজন পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, আমাদের রাষ্ট্রদূত নিশ্চিতভাবে সেখানে অনেক অ্যাক্টিভ আছে, এগুলো ঠিক আছে। কিন্তু খলিল এসব করবে না, কারণ খলিলের প্রাণ পাখি তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বন্দী। এই জিনিসগুলা যদি এক্সিকিউট করা হয় তাহলে তো খলিলের পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্র রাখবে না। আর আরেকটা জিনিস দেখেন, এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যেটা শেখ হাসিনা করেছিলেন, যেটা সফট লোন হিসাবে রাশিয়া টাকা দিয়েছে, এবং এটা 29 সাল থেকে আপনার এটা পরিশোধ করা শুরু হবে। এটা নিয়ে তারেক রহমানরা অনেক ধরনের কাহিনী করেছে না? সবচেয়ে বড় কথা, এইখান নিয়ে এরা কিন্তু বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের একজন অত্যন্ত স্টার পলিটিশিয়ান টিউলিপ সিদ্দিক, উনি $5 বিলিয়ন মেরে দিয়েছে বলে কিন্তু ইউনুস এই কথা বলে কিন্তু ওই ইউকেতে গিয়ে বসেছিল এবং নানান কুচ্ছা রটন করিয়েছে। খলিল সাহেব তাহলে আলোচনা করতেন যে $5 বিলিয়ন টিউলিপ নিয়ে গেছে, এগুলো আমাদেরকে ফেরত দেন। এই আলোচনা কি হয়েছে? তাহলে আমরা বলতাম যে 24-এর জঙ্গি কোয়ালিশন যেই রাজনীতি করেছে, যেই অপপ্রচার শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে, সেগুলোর একটা ভিত্তি আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এরা শুধু মিথ্যা কথা বলেছে এবং মিথ্যা রটনা করেছে। অথচ বাংলাদেশের অর্থ পাচারের ক্ষেত্রে বিদেশে এখন পর্যন্ত অত্যন্ত লজ্জাজনকভাবে যেটা প্রমাণিত, সেটা হলো যে বাংলাদেশে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এসেছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকর টাকা ফিরে এসেছে। এই সত্যতাটা কিন্তু বাংলাদেশের মানুষকে ভুলে গেলে চলবে না। আর যে এত টাকা পাচার, দুর্নীতি, এত কথা বলে পিনাকিরা 24-এর জঙ্গি উত্থান করিয়ে ফেলেছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু এক কানা করি বিদেশ থেকে ফেরত আনিয়ে দেখাতে পারেনি। অথচ ইউনুসের কি দম্ভ এসব নিয়ে। আমরা কিন্তু সময় মতো ইউনুস তোমার কাছ থেকে এবং তোমার চেলাপেলা মোটা গর্দান দেবপ্রিয়, তোমরা এগুলো জবাব দেওয়ার জন্য আর কি প্রস্তুত থেকো, আমরা কঠোরভাবে জবাব নিব। কিন্তু যে জিনিসটা আমি এখানে তুললাম এই জন্য যে এই যে $5 বিলিয়ন বা তারেক রহমানও যেটা বলে মাঝে মাঝে যে শেখ হাসিনা সরকারের সময় প্রকল্পগুলো অনেক দাম বাড়িয়ে সেই টাকা আত্মসাৎ করা হয়েছে, তো সেটা নিয়েও আলোচনা করতেন। রূপপুর প্রকল্পটা রিভিউ করতেন যে না, আমরা রিভিউ করি, এটা এত ডলারে না, এইখান থেকে এত টাকা মেরে দেওয়া হয়েছে। টাকা তো রাশিয়াকে ফেরতই দেওয়া শুরু হয়নি, যে টাকা ফেরত দেওয়া শুরু হয়নি সে টাকা মেরে দেওয়া, এটাও কিন্তু কঠিন আছে আর কি। এগুলো নিয়ে কিন্তু খলিল আর লাভরভ সাহেবের মধ্যে আলোচনা হয় নাই। এখন খলিল যেসব আলাপ আলোচনা করেছে সেগুলো আলোচনা হিসাবেই থাকবে। আর রাশিয়ার তরফ থেকে যেটা দেখা যায়, রাশিয়ার যে তাদের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য,
সেটা অত্যন্ত সিনসিয়ার ছিল। আর রাশিয়া তো বর্তমান তাদের জটিল পরিস্থিতিতে তারা যে কোনো দেশের সাথে আপনার সহযোগিতা বাড়াবেই। কিন্তু খলিলের কি সাহস আছে এই ধরনের সহযোগিতা গ্রহণ করে রাশিয়ার থেকে, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পড়া? খলিল কিন্তু এখনই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে বা কাউকে ডেকে নীরবে বলে দিবে যে এগুলো আমি বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য করেছি, তোমরা কিন্তু টেনশন করো না। আর যদি খলিল এটা না করে, খলিল যেগুলো বলেছে জেনুইনলি যদি তারেক রহমানের সরকার এগুলো রাশিয়ার সাথে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, খলিল তো যাবে, তারেক রহমানের সরকারও কিন্তু যাবে। মার্কিনিরা কিন্তু এই জায়গায় কোনো ছাড় এই তারেক রহমানের সরকারকে তারা দেবে না। তবে আমাদের এই সহযোগিতাগুলা যেসব কথাবার্তা তারা বলেছে রাশিয়ার সাথে, এই সহযোগিতাগুলো আমাদের আসলে তৈরি করা দরকার ছিল। আমরা দেখেছি যে রাশিয়ার সাথে আমাদের সহযোগিতা আনএক্সপ্লোর্ড ছিল, যেটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তব ভিত্তিক রূপে এগিয়ে যাচ্ছিলেন। এবং যে রূপপুর পারমাণবিক কেন্দ্র ছাড়াও শেখ হাসিনা সরকারের অনেকগুলো আপনার টার্গেট ছিল। তার মধ্যে একটা হলো যে রাশিয়া, চায়না এসব দেশে আমাদের গার্মেন্টস রপ্তানি বাড়ানো। আমরা যদি ল্যাটিন আমেরিকা, রাশিয়া, চায়না এসব দেশে আমাদের গার্মেন্টস বিক্রি বাড়াতে পারতাম, আমরা কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই 8 বিলিয়নের যে রপ্তানি, এইটা থেকে আমরা আমাদের নির্ভরতা কমিয়ে আনতে পারতাম। এই 8 বিলিয়ন রপ্তানিকে দেখিয়েই তো ইউনূস আর খলিল বাংলাদেশকে বিক্রি করে দিল এই যে বাণিজ্য চুক্তি। দেখেন এই বাণিজ্য চুক্তিটা যে কত খারাপ। তারেক রহমান সরকারের, ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী সমর্থক এবং বাংলাদেশের ফরেন সার্ভিস অফিসারদের মধ্যে যারা রিটায়ার্ড, তাদের মধ্যে একমাত্র যিনি পাবলিক ডোমেনে এসে সুন্দর করে কথা বলেন, সেই রাষ্ট্রদূত হুমায়ুন কবির। উনি বলেছেন যে এই চুক্তিটা পড়ে ওনারও মানে সে বদনাম করতে চায় না, কিন্তু সেও কিন্তু এটা পড়ে কিন্তু সে একটু বেদিশা হয়ে গেছে যে কি চুক্তি হয়ে গেল। তারপরে সে তার চাতুর্য প্রকাশ করেছে যে এইখান থেকে এটা সেটা সুযোগ এখন যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া যেতে পারে। হুমায়ুন কবির দেখেন, এই লোকটা 75 বছর বয়স। চুক্তি করার আগে সুবিধা চাইতে হয় না চুক্তি করে ফেলে সুবিধা চাইতে হয়? চুক্তি করে ফেলে সুবিধা চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা দিবে না তো। কিন্তু এই লোকগুলো যেভাবে হোক তারেক রহমানের সরকারকে, তারপরে ইউনূসকে, জুলাই জঙ্গিদের বাঁচাতেই হবে আর কি। আমি বুঝি না যে এইসব মানুষ কত মানে সুন্দর করে কথা বলতে পারলেই যে এতে চালাকি আমরা বুঝবো না, এটা তারা বুঝতে পারে না। যা হোক, ওই মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে $8 বিলিয়ন উপর নির্ভরতা কমানো আমাদের জন্য কোনো কঠিন কাজ ছিল না। শেখ হাসিনা সরকার সেই দিকে যাচ্ছিল। আর একটা জিনিস বলে রাখি, এই যে $8 বিলিয়ন চুক্তির আগে যদি ইউনূস করতে পারতো যে না এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র $50 বিলিয়ন বাংলাদেশ থেকে আমদানি করবে, কিংবা $50 বিলিয়ন 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করবে, সেটাও তো অনেক বড় টাকা না, তাই না? আমরা তো দেখেছি যে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান $30 বিলিয়ন বিনিয়োগ করছে ভারতে। ফলে ওই জায়গায় আসলে পুরোপুরি আমাদের দেশটাকে একেবারে আপনার কোনো টাকা না নিয়েই বিক্রি করে দিল। আপনি $10-20 বিলিয়ন তো এই ধরনের একটা গোলামির চুক্তি করতে হলে, যেটা তো শুধু বাণিজ্য চুক্তি না, যেটা হুমায়ুন কবিরও বলেছেন যে এই চুক্তিটা কিন্তু আষ্টে পৃষ্ঠে বাধা, এখানে ডিফেন্স আছে, বাণিজ্য চুক্তি আছে এবং নানা ধরনের শিকল পরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের হাতে, সেগুলো আছে। এইরকম একটা চুক্তি যদি করে, আপনি $100 বিলিয়ন কিন্তু আপনি আদায় করতে পারেন যদি আপনি দেশপ্রেমিক হন, নগদ টাকায় আদায় করতে পারেন। এটা তো একদম সোল্ড আউট করে দেয়া। তারা কিন্তু ইউনূস, খলিল এরা কিন্তু ওই $100 বিলিয়ন চাইলে আমি মনে করি যে বেশ কিছু টাকা ওরা নগদে পাইতে পারতো, সেটা কিন্তু চায় নাই। ওরা কি করেছে, ওদের যান, ইউনূসের যান, খলিলের যান, অর্থাৎ ওদের প্রাণ পাখিটা এইটা বাঁচানো, অর্থাৎ এই ইউনূসের জীবনের মূল্য, খলিলের জীবনের মূল্য ওই মনে করেন যে ওই $100 বিলিয়ন, ওই জীবন দুইটা। বা তারেক রহমানও এখানে আছেন, জামাতের শফিকও আছে, কারণ সবাই মিলে কিন্তু চুক্তিটা করেছে। অর্থাৎ এদের জীবন হইলো এই পুরো বাংলাদেশ দিয়ে আপনি এদের জীবন কিনলেন, বা $100 বিলিয়ন দিয়ে এদের জীবন কিনলেন। যেই জীবন এইভাবে বন্ধক রেখেছেন, যেই ধরনের প্রোটেকশন চেয়ে গোলামির চুক্তি করেছেন, সেখানে যেভাবে ডিফেন্সের সাথে জড়িয়ে ফেলেছে, আপনার নানান ধরনের শৃঙ্খলা জড়িয়ে ফেলেছে, বাণিজ্যের সাথে তো জড়িয়ে ফেলেছেই, সেগুলোকে অতিক্রম করে রাশিয়ার সাথে তারেক রহমানের সরকার, কিংবা চীনের সাথে, কিংবা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, এটা কেবল একটা মরীচিকার বিষয়। আর খলিল যেটা করছেন, এটা আসলে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করছেন, এবং অনেক জায়গায় তারা কিছু বুঝতেও পারছেন না কি করবে। দেখেন, তুরস্কের যে পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলো, আসার সময় একেবারে ঢাক ডোল পিটিয়ে পুরো ফরেন মিনিস্ট্রি গিয়ে সেখানে তাকে রিসিভ করলো। যাওয়ার সময় কিন্তু এমন ভয় পেয়ে গেছিল খলিলের বাহিনী, যাওয়ার সময় কোনো ছবি তারা প্রকাশ করে নাই কোনো জায়গায়। আমি ওটা এর আগেও বলেছি, কিন্তু আমি নিশ্চিত না হয়ে বলি না, কিন্তু আমার মনে হয়েছিল যে ওই ঘটনাটাই ঘটেছে। প্রকৃতপক্ষে কিন্তু ওই ঘটনাটাই ঘটেছে। ফলে এত কনফিডেন্সলেস একটা সরকারের পররাষ্ট্রনীতি এখন আর স্বাধীনভাবে কিছুই নেই। এখন যেটা আছে সেটা হলো যে চাচা আপন প্রাণ বাঁচা, কিন্তু ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের মানুষের, সেটা আমাদেরকে বহন করে বেড়াতে হবে।
ফলে খলিল যত পাবলিক ডিপ্লোমেসি করুন, এই রাশিয়া গিয়ে, চীনে গিয়ে, ভারতে গিয়ে, আসল জায়গায় কিন্তু খলিল বা তারেক রহমান সরকারের যে সরকার, তারেক রহমানের যে সরকার, এরা কিন্তু বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের আপনার সৃজনশীলতাও দেখাতে পারবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের সাথে একটা বিকশিত সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের আপনার সাহসী দেখাতে পারবে না। এখন যা কিছু আমরা কাগজে দেখছি, এগুলা সব বাদ থেকে যাবে।